উনি আবার বেগুনের বাচ্চা বলতেন, সেই বেগুনও আজকে মানুষ পচা বেগুন নিয়ে দেখলাম। একদম কি দারুণ টিপ! দোতলায় ছুঁড়ে মেরেছে বেগুন, বেগুন দিয়ে কাঁচ ফেটে গেছে। আমার দারুণ লেগেছে দৃশ্য দেখে। একটা ডিমে ভয় পেয়ে যাচ্ছে এবং ডিমের ভয় পেয়ে গিয়ে তারা চলে যাচ্ছে হাইকোর্টে, ডিম ছোড়া যাবে না। আরে বাবা, তোমরা এত বছর করে কমে খেয়েছো, একটু ডিমই তো খাওয়াচ্ছে, কিছু দিচ্ছে, নিচ্ছে তো আর না। এবিপি আনন্দতে বিশ্বনাথবাবু তো বসেন, সেখানে তিনি 9টা 10টা অবধি বলে গেছেন তৃণমূল হালকা পিছিয়ে আছে। তিনি একদম বলে গেছেন হালকা পিছিয়ে আছে, যে কোনো সময় ধরে ফেলতে পারে। আমি একদম খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি, আপনারাও যদি ওই দিনকার আর্কাইভ যদি কারো কাছে থাকে বা এখন অনলাইনে তো পুরনো ইয়েগুলো পাওয়া যায়, দেখে নেবেন। 12টা অবধি তিনি এই কাজ করেছিলেন। এরা পাল্টি খেতে 2 মিনিট নেয়। মানে গিরগিটিও না এদের দেখে না মারাত্মক লজ্জা পাবে। মানে এদের ক্লাস করা উচিত গিরগিটিদের, যে কীভাবে রং পাল্টাতে হয়। গিরগিটি, ক্যামেলমিলিয়ন বা অক্টোপাস, যারা রং বদলাতে পারে জলের তলায়, জলের উপরে, আকাশে, এদের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। এরা 62 লড়াইয়ের সময় এরা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। হ্যাঁ, সমাবেশ হবে, ওনার বাড়ির ছাদে হবে, অসুবিধে কী আছে? উনি তো বলেছেন সমাবেশ হবে, কোথায় হবে তো আর বলেননি। কল্যাণবাবুর বাড়ির ছাদে হবে, মমতা দেবীর টালির চালার উপরে হতে পারে, হরহর করে ভেঙে যেতে পারে আবার। হ্যাঁ, তার থেকে ওনার বাড়ির পাশে যে ঘোষ বিল্ডার্সের বিল্ডিংটা আছে ওইখানে যেন করে, ওটা ভালো হবে। সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। প্রথমেই একটুখানি মহুয়া মৈত্রকে দিয়ে শুরু করা যাক। এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যান্য যারা এখনো পর্যন্ত এই ডিম থেরাপির প্রত্যক্ষ ভাগীদার বা অংশীদার হয়েছেন, সেই তালিকায় নয়া সংযোজন হলেন মহুয়া মৈত্র। মহুয়া দেবী এর আগে বহুবার সংবাদ শিরোনামে এসেছেন, অবশ্য এবারে প্রেক্ষিত একটু আলাদা। কিভাবে বিশ্লেষণ করবেন? আমি তো ওই দৃশ্যটা দেখে আমি দেখলাম মহুয়া দেবীর ফেসবুক যে পেজ, সেখানে তার আর্তনাদ। 4-5টা দিনে 1টা-2টো লাইভ সাধারণত তিনি করেন এবং যখন প্রোগ্রাম হয় তখন, রোজও করেন না। আজকে 4-5টা লাইভ করলেন। আমি দারুণ খুশি। এই ধরনের বাতেলাবাজ মহিলার যা ট্রিটমেন্ট হয়েছে, আমি বিশ্বাস করুন দারুণ খুশি। আমি সাধারণত হিংসাকে সমর্থন করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টের দরকার আছে। যতই বিজেপির রাজ্য সভাপতি বলুন গান্ধীগিরির কথা, এটা নেতাজিরও মাটি, নেতাজির একটু বেশি আমি মনে করি। প্রতিবাদ এইভাবে হবেই, কিচ্ছু করার নেই। উনি যেভাবে উস্কেছেন, উনি তো 4-5 দিন আগে ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমি কালীগঞ্জে থাকি, আমি কলকাতায় থাকি, আমি বিভিন্ন প্রান্তে আসব, দম থাকলে। দেখিয়ে দিয়েছে তো দম, তো ঠিকই আছে, অসুবিধে কী আছে? আর উনি তো মানে কাগজে বাঘিনী। তো উনি তো বলছিলেন আমি আসবো, দেখবো কে আসো। তো লোকেরা তো এসছে, তিনি নিচে গেলেন না কেন? দোতলায় লুকিয়ে রইলেন কেন? মানুষজন ক্ষুব্ধ হয়েছে। তার মধ্যে কারো হাতে আমি বিজেপির পতাকা প্রথম দিকে দেখিনি, শেষ দিকে আমরা দেখলাম যে কয়েকজন বিজেপি কর্মী ওখানে এসেছিলেন। তো বিজেপি হোক না হোক আমার সেটা কথা নয়। উনি তো মানুষকে উস্কেছেন এর আগে। মানুষ এর আগে ডিম নিয়ে প্রস্তুত ছিলেন, সেদিন উনি আসেননি। তারপর বড় বড় বাতেলা দিয়েছেন, আমি যাব, দেখে নেব কে আসে। মানুষ দেখিয়ে দিয়েছে, উনিই তো আহ্বান করেছিলেন যে আমি যাব, তোমরা এসো ডিম নিয়ে। তো মানুষ এসছে, ডিমের সাথে গোবরও নিয়ে এসছে। উনি আবার বেগুনের বাচ্চা বলতেন, সেই বেগুনও আজকে মানুষ পচা বেগুন নিয়ে দেখলাম। একদম কি দারুণ টিপ! দোতলায় ছুঁড়ে মেরেছে বেগুন, বেগুন দিয়ে কাঁচ ফেটে গেছে। আমার দারুণ লেগেছে দৃশ্য দেখে। ওনার গাড়ি তো কেউ ভাঙচুর করেনি, ওনার প্রপার্টি কেউ, ওনার গায়ে কেউ হাত দেয়নি। এবার মানুষ উপরে বেগুন ছুঁড়ে মেরেছে, গোবর ছুঁড়ে মেরেছে, উনি দাঁড়িয়ে ছিলেন কেন? তো সরে যেতে পারতেন। আর ওনার যদি এত সাহস হয়, বেশি লোক তো ছিল না, 40-50 জন 100 জন মতন হবে ম্যাক্সিমাম। শুরুর দিকে আরও কম লোক ছিল। উনি সামনে গেলেন না কেন? নিচে যেখানে ওনার গাড়ি দাঁড়িয়েছিল, যেখানে পুলিশ দাঁড়িয়েছিল, যেখানে সিআরপিএফ ছিল, নিচে গেলেন না কেন? উনি বলতে পারতেন যে আমার বিরুদ্ধে তোমাদের কিসের ক্ষোভ? আমি কি টাকা নিয়েছি? আমি কি চুরি করেছি? কি করেছি? কিছু কারণে তো ক্ষোভ হবে। তিনি জিজ্ঞেস করতে পারতেন। পেছনে লুকিয়ে রইলেন দোতলা থেকে ওই একটুখানি নিচে সিঁড়িতে নামলেন, 2-4 জন বললেন দিদি যাবে না, দিদি যাবে না, দিদি একদম লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। বিরাট বড় সাহস। মানুষ আজকে আচ্ছা করে দাওয়াই দিয়েছে, ঠিক করেছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে এই ডিম থেরাপির সঙ্গে সঙ্গে পাথর থেরাপি, পাথর ছুঁড়ে মারা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। এবং তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য এই গোটা ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন এবং তিনি স্পষ্টতই বললেন, হুঁশিয়ারির সুরে হোক বা খেদের সুরে হোক, যাই হোক না কেন, তিনি বললেন যে বিজেপি নাকি বাংলাতে গুন্ডাগিরিকে প্রমোট করছে। কি বলবেন? গুন্ডাগিরি তো উনি নিজে প্রমোট করেছেন। যিনি ক্ষুব্ধ, মানে যিনি আজকে পাথর ছুঁড়েছেন, খোঁজ নিয়ে দেখুন, ওনার পরিচয় পাওয়া গেলে দেখবেন ওনার হয়তো কোনো চাকরিটা হয়নি।
সেই চাকরিটার বিনিময়ে ইনি হয়তো টাকা খেয়ে নিয়েছেন। শিক্ষা থেকে শিক্ষক, অশিক্ষক কর্মচারী সব জায়গা থেকে উনি টাকা তুলেছেন। বিভিন্ন পুরসভা নিয়োগে তাঁর লিঙ্ক পাওয়া গেছে। হয়তো তার নিশ্চয়ই কোনো ক্ষোভ আছে, তিনি চাকরি পাননি, চাকরির অ্যাপ্লাই করেছিলেন, সেখানে অন্যরা চান্স পেয়ে গিয়েছেন, বা হয়তো তাকে কোনো ঘুষ দিতে হয়েছে কোনো চাকরি পাওয়ার জন্য, ঘুষ দিয়েও হয়তো হয়নি। লক্ষ লক্ষ মানুষের বাংলায় ক্ষোভ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এবং মাননীয় শুভেন্দু অধিকারী তো বলেছিলেন, ইট খুলে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবো। আজকে এটা ঠিক যে শুভেন্দুবাবু ক্ষমতায় এসেছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজধর্ম পালনের কথা, ভোটের আগে মানুষ ইট পাটকেল খোলার কথা, ঠ্যাং হাত পা ভেঙে দেওয়ার কথা বলে, ভোট হয়ে গেলে সেটা করা যায় না। আইন বলে তো দেশে একটা বিচার ব্যবস্থা বলে তো জিনিস আছে। কিন্তু যে মানুষগুলোর কাঁচা ক্ষোভ, যে মানুষগুলো নিজে চাকরি হারিয়েছে, চাকরি পায়নি, কোনো কোনো কাজের জন্য ঘুষ দিয়েছে, টেন্ডারের জন্য কাজ হয়নি, সেই মানুষগুলো কি করবে? সেই মানুষগুলো তো এইভাবেই ক্ষোভ দেখিয়ে দেবে। কারণ তাদের তো বিচার, আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, এটা তো ইংরেজদের দেওয়া বিচার ব্যবস্থা, বা ওরকমই সিস্টেম চলে আসছে, প্রচুর সময় লাগে। তো মানুষ অনেক সময় ক্ষুব্ধ হয়ে যায়, আস্থা হারিয়ে ফেলে, কি করবে? ঠিক করেছে, ঢিল মেরেছে, অসুবিধে কী আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাথা ফাটিয়ে দেয়নি, বাড়িতে একটা ঢিল মেরেছে, কত টাকার ক্ষতি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি, একটা কাঁচ লাগাতে 200 টাকা যাবে, এত রাগের কী আছে? মানুষ তো কিছুই করেনি। আমরা তো সিপিএম আমলে দেখেছি, মেদিনীপুরের কথাই বলছি, মেদিনীপুরেই বহু সিপিএম নেতার দোতলা তিনতলা বাড়ি মানুষ ছেনি হাতুড়ি দিয়ে গুড়িয়ে দিয়েছে 2011 পরিবর্তনের পরে। তৃণমূল কিন্তু আটকায়নি। আজকে বিজেপি আমলে তো কারো বাড়ি ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হয়নি। 2021-এও আমি দেখেছি শওকত মোল্লার নির্দেশে ভাঙড় চত্বরে, বারুইপুর চত্বরে বহু হিন্দুর বাড়ি জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বুলডোজার বলি এখন। মানে বুলডোজার অ্যাকশনের জনক কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। বিজেপির উপরে দোষ দেওয়া উচিত না, তারাই পথ দেখিয়েছে। তো আজকে বিজেপি রাজধর্ম পালন করছে, কিন্তু তৃণমূলের উপরে যে পরিমাণ ক্ষোভ আছে, আমি বলবো সে পরিমাণ তো কোনো অ্যাকশন হয়নি। একটা ডিমে ভয় পেয়ে যাচ্ছে, এবং ডিমের ভয় পেয়ে গিয়ে তারা চলে যাচ্ছে হাইকোর্টে, ডিম ছোড়া যাবে না। আরে বাবা, তোমরা এত বছর করে কমে খেয়েছো, একটু ডিমই তো খাওয়াচ্ছে, কিছু দিচ্ছে, নিচ্ছে তো আর না। অন্যদিকে একটি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সংগ্রহ বাধ্যতামূলক, এমনটাই কিন্তু মহামান্য আদালতের নির্দেশিকা পাওয়া গেল। এবং স্বর মিলে গেলে গ্রেপ্তার হবেন, বহু প্রতীক্ষিত সেই প্রশ্নের উত্তর এখনও যেখানে বঙ্গবাসী খুঁজছেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রা, তার শুনানি ঠিক নিয়ম মেনে, তালিকা মেনেই হবে, এরকমটাই যে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি সাফ জানালেন। তবে এখানে প্রশ্ন উঠছে একটাই, অভিষেক গ্রেপ্তার হবেন কবে? এবং প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিদেশে পালিয়ে যাব করে, মানে বিদেশে যাব কেন করছেন? উনি কি দেশ ত্যাগ করতে একদম এক পায়ে রাজি হয়ে গিয়েছেন? সমস্যা হচ্ছে কি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও তো অ্যাপ্লাই করেছেন বিদেশে যাবেন বলে। এবার বউ যদি বিদেশে চলে যায়, স্বামী কি আর এখানে ভারতবর্ষে তার মন টিকবে? তারও তো ইচ্ছা করবে। তো দুজনে ওরকম চিন্তা ভাবনা করেই অ্যাপ্লাই করেছেন। মানে অভিষেক একা পালাবেন না, সস্ত্রীক পালিয়ে যাবেন। পিসিমণি এত ভালোবাসেন, সন্তাহের মতন স্নেহ করেন। আমার খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ঋতব্রত পালিয়ে গেল, কুণালটা আছে, মানে মনটা নেই আর কি, অন্যরকম চক্রান্ত করছে। এতগুলো সাংসদ পালিয়ে গেল, শেষে সন্তান সম ভাইপোও পালিয়ে যাবে। আমার পিসির জন্য সত্যি বিশ্বাস করুন, আপনাদের দর্শকদের বলবো যে আমার সবথেকে বেশি খারাপ লাগছে মমতার জন্য। 21শে জুলাই করতে পারছেন না, সেখানে ঋতব্রত বলছে আমরা করব, যার কোনো সম্পর্কই নেই 21শে জুলাইয়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্তত সম্পর্ক ছিল, উনিও ওই 4টে মিছিল যেটা সেই সময় রাইটার্সের উদ্দেশ্যে গিয়েছিল, তার মধ্যে একটা মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় লিড করছিলেন। তো তাঁর যোগাসূত্র আছে, কিন্তু ঋতর তো কিছু নেই। ভাবুন, তার মধ্যে অভিষেক এই 21শে জুলাইয়ের আগে যদি বিদেশে চলে যায়, যদি পারমিশন হয়ে যায়, এখন অবধি হয়নি, আজ না হোক কাল হয়তো হতে পারে। তো কিন্তু আমি মনে করব যে এখন বিচার ব্যবস্থা বা আদালত বুঝতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোটিভটা কি। তো মোটিভ বোঝার এই কারণেই বলবো, কারণ আগে ভাগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে পালিয়ে না যায়, আদালত, কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছিল যে আদালতের নির্দেশ নিয়েই তাকে বিদেশে যেতে হবে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি এইভাবে লিগালি পালিয়ে যাওয়াটা কিন্তু মুশকিল আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এতগুলো মামলা ঝুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প চালাতেন, যেটা নিয়ে এখন এত বিতর্ক হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্প থেকেও তিনি টাকা কামিয়েছেন। বলা হচ্ছে যে এমআরআই, সিটি স্ক্যানের নাম করে বিভিন্ন ল্যাবে, হাসপাতালে পাঠাতেন, ওখান থেকে ঘুরুপথে টাকা নিতেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছেন, ওখান থেকে যে স্বাস্থ্যসাথীর যে ফান্ড, সেখান থেকে কাটমানি খেয়েছেন।
তো এতগুলো মামলা যার নামে রয়েছে, তাকে কিভাবে পারমিশন দেওয়া যেতে পারে বিদেশের? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে সেবাশ্রয় ক্যাম্প চালিয়েছেন, এত লোকের চোখের উপকার করেছেন, তিনি নিজেই দাবি করেছেন তার নিজের চোখটা সেবাশ্রয় ক্যাম্পে ঠিক হলো না। ভারতবর্ষে এইমস আছে, অনেকগুলি চোখের হাসপাতাল রয়েছে, কলকাতাতেই আছে। অভিষেকের কি জটিল রোগ আছে যে এতবার দেখিয়েও সারছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি মানে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি যে আপনি বলুন আপনার চোখের সমস্যাটা ঠিক কী, আমরা জানতে চাইছি। আমরা জানি যে ওই চোখটা ওনার নয়, উনি আরেকজনের থেকে দানে নিয়েছেন। তো চোখ লিভার কিডনির মতন বিষয় নয় যে ওটা সেট হয় না বা অনেক সময় প্রবলেম হয়। চোখ কিন্তু দ্রুত সেট হয়ে যায়, রেটিনার পোর্শনটা নেওয়া হয়, বা ডাক্তাররা ভালো বলতে পারবেন, আমি তো এটা ডাক্তার নই। অস্ত্রোপচারে ঠিক হলো না, উনি নিজে বলেছেন যে 10 বার অস্ত্রোপচার হয়ে গেছে। আর মিথ্যে কথা কত বলবেন? কোর্টে উনি জমা দিন না যে আমার এই সমস্যা আছে, এই সমস্যা আমার ঠিক হচ্ছে না। একটা চোখ নিয়েছেন, আরেকটা চোখ লাগিয়ে নিন, যেটা স্যুট করে। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু জিনিস দুদিন ধরে প্রচণ্ড রকমের ভাইরাল। তার মধ্যে প্রথম বিষয়টি সেটি হচ্ছে কোনো এক মন্দিরের দানপাত্র নাকি তিনি মানে শেখরবাবু চেয়ে পাঠিয়েছিলেন, এবং সেই মন্দিরের যা সমস্ত প্রণামী সেগুলো নাকি তিনি চেয়েছেন ইত্যাদি এরকম ধরনের অভিযোগ। এবং তারই পরিপ্রেক্ষিতে রত্না দেবী তাঁর সোশ্যাল মিডিয়ায় তার ক্ল্যারিফাই করলেন। তিনি সরাসরি উল্লেখ করলেন যে একমাত্র মেয়েকে হারিয়েছি, আমাদের আর কোনো দ্বিতীয় সন্তান নেই যার জন্য আজকে আমরা টাকার লোভ করব। শুধুমাত্র তাই নয়, তিনি সরাসরি এক্ষেত্রে বেশ কিছু ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন যে এত বড় ষড়যন্ত্র যারা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো অবশ্যই, যাতে এই গোটা ঘটনার সঠিক তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে অভয়ার পিতার নামে এই ধরনের মন্তব্য হলো। কিন্তু আবার এটাও বলবো যে সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনি তো একজন সিনিয়র, নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর তিনি দাবি করেন, সাংবাদিক তিনি বলেন না, যদিও আমি এটুকু বলবো যে তিনি অনেক বড় বড় সাংবাদিকের থেকেও ভালো সাংবাদিকতা করেন। কিন্তু যেহেতু ইউটিউবও করেন, তিনি কখনো নিজেকে সাংবাদিক দাবি করেননি, এবং যেহেতু তিনি আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন বিভাগে ছিলেন, সেই কারণে তিনি নিজেকে কখনো সাংবাদিক দাবি করেন না। কিন্তু তার সাংবাদিকতাকে সন্দেহ করার মতন সাধ্য আমার নেই, এবং আমি ওনার প্রোফাইলে দেখেছি উনি বলেছেন যে তার কাছে কল রেকর্ড আছে, অর্থাৎ যিনি অভিযোগকারী এবং যিনি অভিযুক্ত, দুই পক্ষের কল রেকর্ডটা তার কাছে আছে। কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি কোনো পক্ষের কথা বলবো না। এবং তারপরে সন্ময়বাবু যে ভিডিওটা ছেড়েছেন তাতেও দেখা যাচ্ছে যে বঙ্কুবাবু জনৈক, তিনি সেবাইত, তিনি বলছেন যে হ্যাঁ, তিনি জোরালোভাবে দাবি করেছেন এবং তিনি কল রেকর্ডের কথা বলছেন। তো প্রকৃত আমি বলবো যে কোনো বায়াসড না হয়ে, যেহেতু সরকারে এসেছে, বিধায়কদের একটা পাওয়ার আমরা জানি যে থাকে, তারা ইনফ্লুয়েন্স পুলিশকে করতে পারে। তো প্রকৃত তদন্ত যদি হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ এর আগে আমরা এই ধরনের পশ্চিমবঙ্গে অনেক উদাহরণ দেখেছি। বিজেপির কোনো নেতাদের নয়, তৃণমূলেরই নেতা কুণাল ঘোষের নাম আমি স্পষ্টভাবে বলছি যে আমি দেখেছি যে কুণাল ঘোষ কিভাবে মন্দিরের দরজায় গিয়ে একই স্টাইলে মন্দিরের দরজায় গিয়ে দানপত্র চাইছে, দানপেটি চাইছেন, তারপরে মন্দিরে কতটা সোনা আছে তার অডিট করতে চাইছেন, বাইরে কারা কারা বসবে সেটা চাইছেন, এবং যে অভিযোগটা এখানে উঠেছে যে একটা কমিটি গড়ে দেবো, হ্যাঁ, তো সেই রকম ওখানেও ছিল যে একটা ট্রাস্টি গড়ে দেবো, এখানেও ট্রাস্টি, দুটোর মধ্যে সিমিলারিটি আছে, একই ধরনের অভিযোগ। তবে এখানে কুণাল ঘোষ মন্দিরের দরজায় গিয়েছিলেন, এখানে তিনি যাননি, জাস্ট অডিও কল আছে। তো আমি বলবো যে অবশ্যই আমি রত্নাদেবীর ওই বিষয়টার সাথে সহমত যে তদন্ত হোক, এবং প্রকৃত তদন্ত হোক, তাহলেই দুধ কা দুধ পানি হয়ে যাবে। কিন্তু হবে কি, সেটা একটা দেখার বিষয় আছে। যারা একদিন আগে কিংবা সকালবেলার বিশ্লেষণে মানে রাজনৈতিক বিশ্লেষণে যারা তুলে ধরেছেন যে বিজেপি 110-এরও বেশি আসন পাবে কিনা তা সন্দেহ, তাঁরাই হঠাৎ করে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী স্তুতিগান করছেন এবং তাঁর হয়ে তাঁর হাতে বই তুলে ধরছেন। এটা না, মানে যখন আপনি বলছেন না, তখন আমার মনে না ওই 3 তারিখের রাত আর 4 তারিখের সকালটা মনে পড়ে গেল। 3 তারিখ রাত্রিবেলা, অনেক রাত, মানে ওটা 4 তারিখ অলরেডি হয়ে গেছে। আমি রাত 3টেয় ঘুমোতে যাই। মানে হিসেব মতো ওটা 4 তারিখ হয়ে গেছে। তাও ঘুম আসছে না। 4টে, 4:30টার সময় গিয়ে ঘুম এসেছে। কোনো রকমে চেষ্টা করছি নিজেকে কাম রাখার, হ্যাঁ? যে ঘুমোতে হবে, এবং পরের দিন ভোরবেলা, পরের দিন মানে কি ওই দিনই 7টার সময় আমি উঠে যাই।
টিভির সামনে বসে থাকি, তখন থেকে দর্শকদের মনে থাকবে যারা সেই দিন এবিপি আনন্দ দেখেছেন, সেই সমস্ত দর্শকদের, ক্যাম্পেইন কলিং মিডিয়ার দর্শকদের আমি বলব, মনে করে দেখুন আপনারাও, আপনারা যারা সকালবেলা ৬টা-৭টার সময় টিভির সামনে বসেছেন, ভোরবেলা ৬টার সময় এবিপি আনন্দর অফিসে বিশ্বনাথবাবু পৌঁছে গেছিলেন। লাল সম্ভবত তার একটা ইয়ে ছিল, যে জ্যাকেট বা ব্লেজার যেটাকে বলে, পরে তিনি চলে এসেছেন। ৮টা-৯টা অবধি বিশ্বনাথ চক্রবর্তী একেবারে তৃণমূলের স্তাবকতা করেছিলেন। তখন প্রথম দিকে বিজেপি অল্প অল্প বাড়ছে, তৃণমূল একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মানে ধরুন বিজেপি যদি ১০০ তো তৃণমূল ৮০, বিজেপি ১১০, তৃণমূল ৭০-৮০, এরকম ১০-২০ সেদিন নিউজ ১৮ আবার তৃণমূলকে ১২টা অবধি এগিয়ে রাখছে, পরে কমিয়েছে। তো এবিপি আনন্দতে বিশ্বনাথবাবু তো বসেন, সেখানে তিনি ৯টা-১০টা অবধি বলে গেছেন তৃণমূল হালকা পিছিয়ে আছে, তিনি একদম বলে গেছেন হালকা পিছিয়ে আছে, যে কোনো সময় ধরে ফেলতে পারে। আমি একদম খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি, আপনারাও যদি ওই দিনকার আর্কাইভ যদি কারো কাছে থাকে, বা এখন অনলাইনে তো পুরনো ইয়েগুলো পাওয়া যায়, দেখে নেবেন, ১২টা অবধি তিনি এই কাজ করেছিলেন। আর ওই চ্যানেলের যিনি সিনিয়র পজিশনে আছেন, তিনিও একটু মাখো তৃণমূলের সাথে চলছিলেন। হঠাৎ করে ১২টার পর একটা ব্রেক নেওয়া হয়, ৫ মিনিটের ব্রেক। সবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, কারো টাই চেঞ্জ হয়ে গেল, কারো ব্লেজার চেঞ্জ হয়ে গেল। দর্শকরা জানেন তো এই কথা। এবং তারপর যিনি সিনিয়র, যার কথা বলছি, নামকরা ইয়ে সাংবাদিক, সবাই জানেন, ওই চ্যানেলটা যিনি চালান আর কি, তারও কালারও চেঞ্জ হয়ে গেল, জার্সির কালারও চেঞ্জ হয়ে গেল, মুখের বুলিও। তখন অলরেডি ছুটপুট হিংসা শুরু হয়েছে। হিংসা ঠিক বলবো না, ওই ঘাড় ধাক্কাধাক্কি যা হয় আর কি, কাউন্টিংয়ে এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিকে ওই সিনিয়র সাংবাদিকও বলছেন, বা অ্যাঙ্কার বলছেন, এইভাবে মারধর করা ঠিক না, এটা কি কিসের গণতন্ত্র, এখনও জিততে পারেনি, জেতার মতন সম্ভাবনা আছে ঠিকই, এখনও অনেক বাকি, এটা মারধর করা ঠিক না। ১২টার পর তিনি বলছেন, ১৫ বছরের ক্ষোভ, মারবে না তো কি করবে, ঠিক করেছে, এদের তো আরো বেশি মারা উচিত। বিশ্বনাথ বাবুও বললেন এটা এদের প্রাপ্য ছিল। কিভাবে পাল্টি খেতে হয় এদের কাছ থেকে শিখতে হয়। মানে বিশ্বাস করুন, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এতদিন করে এসেছি। এখন হয়তো শাসক দলের শুভেন্দু অধিকারী তো কোনো অন্যায় কাজ করছেন না, কোনো বড় নেতা তো অন্যায় কাজ করছেন না, কিন্তু খুচরো কয়েকজন নেতা অন্যায় করার শুরু করে দিয়েছেন। কিন্তু সেটা বলতে গিয়েও এখনো বাধে, যে এত তাড়াতাড়ি কি বিরোধিতা বিজেপির বা এই সমস্ত নেতাদের শুরু করব, এরাও তো মানুষ, এদেরও তো সময় দেওয়া উচিত, বা শুভেন্দুবাবুর কানে পৌঁছলে তিনিও তো ব্যবস্থা নেবেন। আমাদের মনে এখনো এগুলো ভাবতে হয়। কিন্তু এরা পাল্টি খেতে ২ মিনিট নেয়। মানে গিরগিটিও না, এদের দেখে না মারাত্মক লজ্জা পাবে। মানে এদের ক্লাস করা উচিত গিরগিটিদের, যে কীভাবে রং পাল্টাতে হয়। গিরগিটি, ক্যামেলমিলিয়ন বা অক্টোপাস, যারা রং বদলাতে পারে জলের তলায়, জলের উপরে, আকাশে, এদের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। বিধানসভায় গুন্ডা দমন বিল পাস হলো এবং বিরোধী কণ্ঠস্বর রোধের আইনি লাইসেন্স, এমনটাই তোপ দাগলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি সরাসরি বললেন যে আন্দোলনকে স্তব্ধ করার, গণতান্ত্রিক আন্দোলনকে মূলত স্তব্ধ করার হাতিয়ার হয়ে উঠবে এই আইন। মীনাক্ষী দেবীকে আমি বলবো, ছাত্র জীবনে ২০০৫ সালে প্রথম আমার ব্যক্তি জীবনে প্রথম আমার উপরে কেস হয় ২০১৬ সালে। এসএফআই চরম অত্যাচার করছে তখন। তো তখন আমরা ছাত্র পরিষদের হয়ে তখন আন্দোলন করেছি। এসএফআই আমাদের পিটালো। আর উল্টে আমাদের ১২ জনের নামে মামলা হয়েছিল। আমার নামে, ভুল নামে মামলা হয়েছিল। আমার অফিসিয়াল নেম পঙ্কজ বিশ্বাস, ডাকনাম আকাশ। আমার আকাশ বিশ্বাস নামে মামলা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত আমি, নাম উল্টোপাল্টা হলেও বা ডাকনামে মামলা হয়। এটাও আইনে বিধান আছে, অ্যালিয়াস দিয়ে হয়। তো আমরা সেদিন না, মানে জাস্ট সিপিএম কেন এত টাকা তোলে, ওই প্রত্যেক সপ্তাহে ওরা কুপন ধরিয়ে দিত আমাদের হাতে। জোর করে টাকা নিত। আমরা এসএফআই করি, না করি, অন্য দল করি, কোনো দল সম্পর্কে না বুঝি, টাকাটা দিতে হবে। ভর্তি হওয়ার সময় সেই যুগে ১০০ টাকা করে নিত ভর্তি হওয়ার সময়, জোর করে। ওটা একদম, যখন আমরা কলেজের ফিস জমা দিচ্ছি, একটা এসএফআই এরও ফিস গুঁজে দেওয়া হতো। আমাদের ওটা নিয়ে বিরোধিতা ছিল। তৃণমূল তো মহিরুহ, ওরা তো এসেই প্রসপেক্টাস চুরি করা শুরু করলো, ভর্তিতে ৫০,০০০ টাকা। আমি ওটা যাচ্ছি না, আমি শুরুটা বলছি আর কি। তো ওনাকে মনে করিয়ে দেব যে গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করা তো ওনারাই শুরু করেছিলেন। এই যে ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মারধর হয়েছে কি হয় নাই বলছি না, কিন্তু গুলি তো চলেছিল, লাঠি তো হয়েছিল। গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে দমন করতে হয় তো সিপিএমই দেখিয়েছে। মাকে তার সন্তানের রক্ত মাখা ভাত খাইয়েছে এই সিপিআইএম। কংগ্রেসকে ভোট দিয়েছে বলে কবজি কেটে দিয়েছে। কোন হাতটা দিয়ে ভোট দিয়েছি দেখি বলে কপ করে কেটে দিল। তো এই সিপিএম এর কাছ থেকে, তারপরে তো আনন্দমার্গের ঘটনা,
আ তারপরে আমাদের মরিচঝাপির ঘটনা এসব তো আছেই। লক্ষ, লক্ষ কয়েক হাজার, হাজার ঘটনা এরকম আছে। চোখের সামনে আমরা গার্ডেন রিচ দেখেছি, চোখের সামনে আমরা শাসন দেখেছি, আমরা নন্দীগ্রাম দেখেছি, নেতাই দেখেছি, চটিবড়া পুলিশ দেখেছি। তো সিপিএম এর মুখে তো তৃণমূলের মুখে তো অবশ্যই মানায় না। কিন্তু তৃণমূল তো সিপিএম এর কাছ থেকে শিখেছে। তো পশ্চিমবঙ্গে যতগুলো সমস্যা আছে তার মধ্যে তো 90% সিপিএম এর তৈরি করা। মীনাক্ষী দেবী একটু নিজেদের সিনিয়র নেতাদেরকে আগে জিজ্ঞেস করুন, আপনারা কি করেছিলেন? আগে ওনাদের দিকে তাকান, তারপর এখন বলবেন। আর গুন্ডা দমন আইন আমিও বলছি এটার মিসইউজ হতে পারে। সরকারের সদিচ্ছা অবশ্যই আছে। শুভেন্দুবাবু বলেছেন 100% নিশ্চিত করব যে এটার যেন মিসইউজ না হয়। কিন্তু দেখুন, একটা মুখ্যমন্ত্রীর পক্ষে সারা সমস্ত কেসের নজরদারি করা তো সম্ভব না। যখনই পুলিশের হাতে একটা এক্সট্রা থাকবে, পাওয়ার থাকবে, 90% পুলিশ যদি ভালো হয়, 95% যদি হয়, 5% তো খারাপ হতেই পারে এবং আছে তো। আমরা অস্বীকার করতে পারি না এই সত্যিটা যে পুলিশের মধ্যে ব্যাড এলিমেন্ট নেই। সেই 5% মানুষ যদি 5%ও খারাপ কাজ করে, তো যে মানুষটাকে অ্যারেস্ট করে ১ বছর জেল খাটিয়ে দিল, ১ বছর জেলে থাকা একটা হিউজ টাইম একটা সাধারণ মানুষের কাছে। গুন্ডারা থাকতে পারে ১০ বছর, ২০ বছর, কোনো ব্যাপার না। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যদি ১ বছর জেলে থাকতে হয়, তার জীবনে কতটা ক্ষতি হয়ে যাবে, এই জায়গাটা আর আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি অপরাধ করেও, তো তাকে জাস্টিসের সামনে নিয়ে আসতে হবে তো, কোর্টের সামনে নিয়ে আসতে হবে তো। কোর্টের সামনে না এনে তাকে যদি জেলে রেখে দিই কোনো গুন্ডাকে, প্রকৃত গুন্ডাকে, তো সে তো জেল থেকেও ক্রাইম করবে। জেলে কি ফোন থাকে না? আমরা জানি না জেল থেকে শুভেন্দুবাবু ক্ষমতায় এসেই তো জেলে কতগুলো ফোন রিকভার করালেন। তার মানে জেলে ফোন থাকে। আর সবাই জানি আমরা থাকে। তো সে যদি প্রকৃত গুন্ডা জেলে ১ বছর থাকে, সে তো সেখান থেকে অপারেট করবে। ফলে এই জিনিসগুলোকে দেখা উচিত যে এইগুলো লুপ হোলসের বিষয়গুলো আছে। তো এই আইনের লুপ হোলসগুলো না থাকলে এই আইনের দরকার আছে। আমি আবারও বলবো এই আইনের দরকার আছে। কারণ যে পরিমাণ রেডিক্যালাইজেশন আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ সারা পশ্চিমবঙ্গে হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। আপনি জঙ্গিবাদকে যদি ঠেকাতে চান, এই আইনের অবশ্যই দরকার আছে, আমি এটা বলব। অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ টানতেই হচ্ছে, কারণ একদিকে তিনি যেখানে বলছেন যে বীর সাভারকর হন কিংবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারা ছিলেন ইংরেজদের চাটুকার এবং তাবেদার। কি বলবেন? একটা ইউটিউবে একটা পেজ আছে বেঙ্গল আউল বলে, তারা না এখন পরপর সিরিজ বের করছে যে যে সমস্ত বামপন্থীরা ভুল করে ধরা পড়েছিলেন, যদিও তাদের সঙ্গে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছিল, তারা কিভাবে সিগনেচার করে করে ইংরেজদের কাছে ক্ষমা প্রার্থনা করে করে বেরিয়ে এসেছিলেন। আচ্ছা বলুন তো, এই দলটা পশ্চিমবঙ্গে এলো কিসের আদর্শে? এরা তো সোভিয়েত রাশিয়ার আদর্শে, সোভিয়েতের আন্দোলনের সাথে উদ্বুদ্ধ হয়ে। এদের তো ভারতের সাথে সম্পর্কই নেই। বিজেপি যে পার্টি, তার নাম কি? ভারতীয় জনতা পার্টি, মানে এখানকার। ঠিক আছে? আর সিপিআইএম এর নাম কি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। মানে এরা সারা বিশ্বে ব্যাঙের ছাতার, এরা হচ্ছে একটা শাখা সংগঠন। এদের আগে রাশিয়া ফোরফাদার ছিল, এখন এরা চীনকে নিজেদেরকে বাপ্পা মনে করে, কখনো কিউবাকে মনে করে। তো এরা হচ্ছে বিদেশি সংগঠনগুলোর ভারতীয় শাখা সংগঠন। তো যাদের নিজের ভারতীয় কোনো মতাদর্শই নেই, যাদের ভারতের সঙ্গে কোনো সম্পর্কই নেই, যারা মনীষী মনে করে বা এদের রাজনৈতিক গুরু যাদেরকে মনে করে, একজনও ভারতীয় না। মাও জেদং ভারতীয় নন, স্টালিন ভারতীয় নন, কার্ল মার্কস ভারতীয় নন, এঙ্গেলস ভারতীয় নন, লেনিন ভারতীয় নন। এদের মনীষী যারা, এদের পুরো সিস্টেমটাই হচ্ছে বিদেশি, মানে বিদেশি মদের মতো এরা আর কি। ফলে এরা অস্বাস্থ্যকর, এরা ক্ষতিকারক, এরা ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় রাজনীতির জন্য ক্ষতিকারক। আমি মনে করিয়ে দেবো ৬২ যুদ্ধের সময় এদের একটা অংশ বলেছিল, এদের তো আবার অনেকগুলো অংশ, কেউ মার্কসিস্ট লিবারেশন, কেউ লেনিনিস্ট, কেউ অমুক তমুক, কিন্তু কোর আইডিওলজি হচ্ছে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট। তো এরা ৬২ লড়াইয়ের সময় এরা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। যারা ভারত আর চীনের যুদ্ধে চীনকে সাপোর্ট করবে, ভগবান না করুক কোনোদিন রাশিয়ার সাথে যদি ঝামেলা হয় রাশিয়াকে সাপোর্ট করবে, কিউবার সাথে গন্ডগোল হলে বলবে না না কিউবা ঠিক কাজ করেছে, ভারতীয় হয়তো কিছু ভুল করেছে, ওরাটাই বৃথা। এদেরকে ওই যে দেশের আদর্শ নিয়ে এরা বিশ্বাসী, তারা সেখানে চলে যাক, দুধে ভাতে থাকুক, ভারতকে ক্ষমা করুক এরা। ২১শে জুলাই তথাকথিত তৃণমূলের যে মহাসমাবেশ, সেই সমাবেশ এবারে পূর্বতন জায়গায় আর হচ্ছে না, স্পষ্টতই জানিয়ে দিল পুলিশ। তবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যাই হোক না কেন ২১শে জুলাই সমাবেশ হবে। হ্যাঁ, সমাবেশ হবে, ওনার বাড়ির ছাদে হবে, অসুবিধে কি আছে? উনি তো বলেছেন সমাবেশ হবে, কোথায় হবে তো আর বলেননি। কল্যাণবাবুর বাড়ির ছাদে হবে, মমতা দেবীর টালির চালার উপরে হতে পারে, হরহর করে ভেঙে যেতে পারে আবার।
হ্যাঁ, তার থেকে ওনার বাড়ির পাশে যে ঘোষ বিল্ডার্সের বিল্ডিংটা আছে ওইখানে যেন করে, ওটা ভালো হবে। এবং শুভেন্দুবাবুও তো বলেছেন ব্রিগেড ময়দানে করতে। শুভেন্দুবাবুর কিন্তু ব্রিগেড ময়দানে আপত্তি নেই, প্রচুর লোক ব্রিগেড ময়দানে যদি করা হয় মোটামুটি 1-1.5 লাখ 2 লাখ 3 লাখ লোককে ওখানে অ্যাকাস্টমড করা যাবে, সবাইকে নিয়ে ওখানে সমাবেশ করা যাবে। তো ওখানে করুক না, রাস্তা আটকে কেন? রাস্তা আটকে একজন নামাজ পড়তে চায়, কেউ রাস্তা আটকে মিছিল করতে চায়, কেউ রাস্তায় সমাবেশ করতে চায়, আবার একই দলের 3টে গোষ্ঠী রাস্তা আটকে সমাবেশ করবে। এইগুলো কাহাকা, এগুলো এই ধরনের ভণ্ডামি কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো? ঋতব্রত বলছে আমিও ওখানে করব, মমতা দেবী বলছেন আমিও ওখানে করব, দিল্লির যে গোষ্ঠী আছে তারা যদি বলে আমরাও ওখানে করব, দিল্লিতে করব না, আমরা কলকাতাতেই করব, কারণ আমরা পশ্চিমবঙ্গ থেকে জিতে এসেছি। তো একটা দলের 3টে গোষ্ঠীকে কি ওরা আগে নিজেরা মারামারি করে টস করে ঠিক করে নি যে কে কোথায় করবে। এবার আমি মনে করিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি এই আইনটা করেছিলেন যে কলকাতার ব্যস্ত রাস্তাগুলোকে আটকে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করা যাবে না। বিজেপি অন্তত মোর দ্যান 50 টাইমস আদালতের পারমিশন নিয়ে ডোরিনা ক্রসিংয়ে করেছে। কখনো ডোরিনা ক্রসিংয়ে না, তার ওই উল্টো দিকে মেট্রোর ঠিক পাশে ওই ওই জায়গাটাতে করেছে, বিধানসভা যাওয়ার যে রাস্তাটা ওইখানটায় আর কি। তো বিজেপি নানান জায়গায় ছোট ছোট জায়গায় করেছে, আপনারাও কত ছোটোখাটো জায়গায় করুন। আর আমি তো বলবো যে সবথেকে বড় শক্তি প্রদর্শন হবে যে আপনারা ওই ব্রিগেডের ময়দানটাকে 3 টুকরো করুন, সমান সমান ভাগে। এক ভাগে দিল্লি গুট মানে এনসিপিআই গোষ্ঠী, এনসিপিআই তৃণমূল এক জায়গায় করুক, এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় করুক, আর এক জায়গায় ঋতব্রত। যার সব থেকে বেশি লোক হবে, এখন তো প্রতীকের লড়াই হচ্ছে। আজকে এই ঋতব্রত বাবু চলে গেছেন 9 জনকে নিয়ে যে আমাদের প্রতীক চিহ্নটা দিয়ে দিন। তো ওখানেই হিসেব হয়ে যাবে, যার কাছে সব থেকে বেশি লোক হবে সেই হচ্ছে আসল তৃণমূল। মহুয়া মৈত্রকে দিয়ে শুরু করলাম, মহুয়া মৈত্রকে দিয়েই শেষ করার মানে শেষ প্রশ্নটা তাকে দিয়েই থাকছে। 2029 সালে মোদিকে দিল্লিতে ফেরাতে পারবেন না স্বয়ং ভগবান, বললেন মহুয়া মৈত্র। মানে কি বলবো, এসব কথা শুনলে বিশ্বাস করুন হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না। যিনি মানে মোদিকে হারাবেটাকে, এই প্রশ্নের উত্তরে মানে আমার প্রশ্ন মনে যাচ্ছে যে হারাবেটাকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 42টা, আগে আমরা বলতাম যে 42টা আসন নিয়েও কি জিততে পারবে, এখন 42টা ছেড়ে দিন, 4.2 আসন পাবে, মানে 4টে আসন কি পাবে তৃণমূল কংগ্রেসের? মানে এবং কোন তৃণমূল, এটাও তো প্রশ্ন। এখন যদি লড়াই হয়, মানে এখন যদি ধরুন ভোটটা হয় আজকে, তাহলে বিজেপির একটা ক্যান্ডিডেট হবে, তৃণমূলের তো 3টে ক্যান্ডিডেট হবে। একটা কালীঘাট তৃণমূলের ক্যান্ডিডেট, একটা ঋতব্রত বলছে যেহেতু আমরা আসল তৃণমূল তাহলে তারা ক্যান্ডিডেট দেবে, অরিজিনাল তৃণমূল। কালীঘাট তৃণমূল, অরিজিনাল তৃণমূল, এনসিপিআই তৃণমূল। তৃণমূলের তো 3টে টিকিট, একটা যে একটা জোড়া ফুল সিম্বল হবে, একটা সিঙ্গেল ফুল সিম্বল হবে, একটা 3টে ফুল সিম্বল হবে। এইভাবে কি করে চলতে পারে? এইভাবে খেলা হয় নাকি? খেলা এইভাবে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় বা মহুয়া দেবী, আপনাদের বলছি আর কি। আপনারা আগে ঠিক করুন যে দলটা কার হাতে আছে, এবং দলের টাকা আসল হচ্ছে লড়াই হচ্ছে ওই টাকাটাকে নিয়ে, দলের যে কোটি কোটি টাকা হচ্ছে ওটা ফান্ড। তো এই সমস্ত অবস্থায় দাঁড়িয়ে মহুয়া দেবী, আমি বলবো যে আপনার তো শুনেছি লন্ডনে বাড়ি টাড়ি নাকি আছে, বা যে কোনো জায়গায় থাকে বিদেশ, শান্তিতে থাকুন না কেন? আজকে দেখেছেন তো একেবারে যেখানে আপনি গুচির ব্যাগ নিয়ে ঘুরতেন সেখানে আজকে কাদা উড়ে আসছে, বেগুন উড়ে আসছে। তো এখন এগুলো কি দরকার আছে? একটু ভালোভাবে একটু বাঁচুন না কটা বছর।